২০০০ শব্দটা শুনলেই কেমন যেন একটা কালো আবছায়া কথা মনে আসে। কেন যেন মনে হয় এই সালটাই যেন কেমন কালো স্মৃতিতে মোড়ানো। ২০২০ শব্দটা শুনলেই কেমন যেন মনে হয় যে কোন একটা কালো স্মৃতির কথা মনে করছি। জি, ২০২০ সালটা এমনই। তবে কথায় আছে না, প্রতিটা কালো জিনিস, প্রতিটা কালো স্মৃতির মাঝেও যেমন থাকে কিছু ভালো জিনিস, ঠিক তেমনটাই হচ্ছে ২০২০ এও রয়েছে। জি, আমরা সেগুলো ভুলতে পারি না। যে ২০২০ এও রয়েছে কিছু ভালো স্মৃতি। আমরা সেগুলোকে বিনয়ের সঙ্গে সাথে নিয়েই কিন্তু ২০২১ এর দিকে আগাবো। জি, ২০২০ এ অনেক মানুষ নিজেকে নতুনভাবে চিনতে শিখেছে। অনেক মানুষ নিজের অনেক না জানা প্রতিভার সাথে পরিচিত হতে পেরেছে। জি, ২০২০ এর কারণেই অনেক মানুষ নিজের সৃজনশীলতা সম্পর্কে জানতে পেরেছে। আবার অনেক যান্ত্রিকতায় ডুবে থাকা মানুষগুলো নিজের পরিবারকে সময় দিতে শিখেছে। জি, এই ভালো জিনিসগুলো কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ২০২০ এর এই ভালো জিনিসগুলো এবং খারাপ স্মৃতিগুলোকে একসাথে নিয়েই কিন্তু আমরা নতুন বছরের দিকে আগাবো। ২০২০ এর নিজেদের সাথে আ পরিচয় করতে পেরেছি। নিজেদের নানান ধরনের প্রতিভা সম্পর্কে আমরা জানতে পেরেছি। আবার অনেকে হচ্ছে নিজের লুকায়িত প্রতিভাগুলো সম্পর্কেও কিন্তু এই সময়টাতেই জানতে পেরেছে। আজকে আলাপচারিতার পর্ব সাথে আমি তানভীরুল আলম ফাহিম আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন আমাকে সাহায্য করার জন্য আমি আনাস ফয়সাল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আম, আজকে এই আলাপচারিতা আয়োজিত হয়েছে, আলাপচারিতা পর্ব ৭, এবং আমাদের সাথে আছেন প্রখ্যাত উদীয়মান লেখক আয়মান সিদ্দিক ভাইয়া। তিনি আমার সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে স্বাগতম আমাদের আজকের আলাপচারিতা পর্ব সাথে। আজকে হচ্ছে সবার সাথে প্রথমে ভাইয়াকে পরিচিত করানোর মতো কেউ নেই, সবাই কিন্তু ভাইয়াকে চিনেন। আমাদের সাথে আছেন আইমান সিদ্দিকী ভাইয়া, এবং আজকে হচ্ছে আমরা আমাদের ভাইয়ার সাথে হচ্ছে অনেক কথাবার্তা বলবো এবং ভাইয়ার থেকে হচ্ছে তার ব্যাপারে অনেক কিছু জানবো, কিভাবে আরো হচ্ছে যারা হচ্ছে নতুন নতুন তরুণ লেখকেরা আছেন তারা কিভাবে নিজেদের লেখাগুলোকে আরো সুন্দর করতে পারেন সেই সম্পর্কে জানবো, এবং ভাইয়া কিভাবে হচ্ছে এতগুলো দিককে একসাথে সামাল দিয়ে উঠতে পারেন তা সম্পর্কেও জানবো। তো ভাইয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে প্রথমেই যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে, এখন কিন্তু করোনা মহামারীকালীন সময় চারদিকেই হচ্ছে লকডাউনের মতো মানে আবেশ, সবাই কিন্তু এখন বাসায় থাকে। তো এই সময়টাতে হচ্ছে আপনার সময়গুলো কিরকম কাটছে, বা আপনি কিভাবে হচ্ছে আপনার সময়গুলোকে আহ যাপন করছেন সে সম্পর্কে। আচ্ছা, আহ প্যান্ডেমিকের কথা যদি বলি, একদম শুরু থেকেই শুরু করি। যখন মার্চ থেকে প্যান্ডেমিক আমাদের দেশে শুরু হয়ে যায়, আহ, যখন শুরু হচ্ছিল, শুরুর দিকটা তেমন একটা কাইন্ড অফ রিয়েলাইজেশন ছিল না, মানে কাইন্ড অফ মনে হয়েছে যে লাইক ফর আ মান্থ অর টু থাকবে, আফটার দ্যাট সবকিছু নর্মাল হয়ে যাবে। বাট এরপর হচ্ছে শুরু হয়েছে, দেখা যাচ্ছিল যে ব্যাপারটা দিনের পর দিন আরো গুরুতর হচ্ছিল। দিনের পর দিন ব্যাপারগুলো অনেক বিটার সাইড নিয়ে প্রসিড করছিল। তো ওই সময়ে আচ্ছা, হয়তো আপনারা জানেন আমার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে, তো আমি পাবলিক ইভেন্টের সাথে পাবলিক অ্যাফেয়ার্স এর সাথে খুব বেশি কানেক্টেড। সো ওই টাইমটা না ছিল কি, মানে খুব খুব একটা খুব বেশি ঘরবন্দি হয়ে গিয়েছিলাম, যেটাতে আমি কখনো অভ্যস্ত ছিলাম না। কারণ দেখা যেত সারাদিনই ইউনিভার্সিটি আফটার ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে গসিপ এন্ড দেন হচ্ছে কোনো ইভেন্ট ওয়ার্ক থাকতো বা এনিথিং। সো লাইক ফর 24 আওয়ার্স যখন ঘরের মধ্যেই চলে আসছি, তো ব্যাপারটা ফার্স্ট অফ অল খুবই প্যাথেটিক ছিল। তো
বাট আফটার টাইম গোস মানে যখন ব্যাপারগুলো আস্তে আস্তে প্রসিড করছিল, যখন আমরা একটু একটু হ্যাবিচুয়েটেড হতে শুরু করেছিলাম, তখন মানে মনে হচ্ছিল না আসলে একদিকে ব্যাপারটা ভালো হয়েছে যে ফাইনালি ফ্যামিলিতে টাইম দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে আমার ঘরে আব্বু আম্মু আছে, সারাদিন আমার সাথে কখনোই কথা হতো না। এই প্যান্ডেমিকের কারণে হচ্ছে কি আমাদের সাথে কথা হওয়ার আহ, একটা ওয়ে, একটা স্কোপ চলে এসেছে যে আমাদের সারাদিন গসিপ হচ্ছিল বা এই ধরনের ব্যাপার স্যাপার। এরপরে ব্যাপারগুলো প্রসিড করছিল অন্যান্য আমি খুব অন্যান্য ব্যাপারগুলোতে তো মানে যে পাবলিক যে অ্যাফেয়ার্স গুলো ছিল, লাইক গসিপিং, লাইক ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস, সেগুলো তো কখনো প্রসিড করা হচ্ছিল না, সেগুলো নিয়ে কাজ করা হচ্ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করছিলাম যে কোনো একটা কন্টেন্টে লিখবো অথবা এই ব্যাপারগুলোর চেষ্টা করছিলাম। ইন বিটুইন হচ্ছে লাইক আমার কাছে মনে হলো যে মানে টাইম 24 আওয়ার্স তো আসলে ঘরে বসে স্মার্টফোন মানে ডিভাইসের মধ্যে বসে থেকে পাস করে দেওয়া যায় না। তো ফার্স্টে শুরু করেছিলাম লাইক ফার্স্টে হ্যান্ডক্রাফট বানানো শুরু করেছিলাম, which was লাইক লিটল ফানি। বাট আমি রিয়েলাইজ করেছি যে থিংস আর নট টাফ। আমি সিমেন্ট দিয়ে কিছু ক্রাফট বানিয়েছি, দেন অল দিস শিটি থিংস, বাট ইয়েট আমার কাছে মনে হয়েছে যে আমি যে টাইমটা ধরে এই ক্রাফট গুলো করছি বা যা কিছু করছি আমি এনজয় করছি। তো লাইক এরপরে হচ্ছে স্লোলি স্লোলি ব্যাপারগুলো হচ্ছিল, অ্যান্ড ফ্রেন্ডদের মধ্যে ব্যাপারগুলো শেয়ার করছিলাম, ফ্রেন্ডরা ইন্সপায়ার করছিল, লাইক শিটি থিংস, ইয়েট ফ্রেন্ডরা তো ফ্রেন্ডই। তো আমার কাছে খুব ভালো লাগছিল। এরপর সাডেনলি হঠাৎ ইচ্ছে হয়েছে যে লাইক পেন্টিং করব। তো অ্যাক্রিলিক কালার্স প্যান্ডেমিকের মধ্যে অনেক কষ্ট করে মানে অনেক কষ্ট করে লাইক আমি প্রাউড হয়েছিলাম ড্রয়িং এর সাইটে। সো অ্যাক্রিলিক কালার কালেক্ট করেছি থ্রু অনলাইন, তারপর তুলি, তারপর ক্যানভাস এগুলো কালেক্ট করে হঠাৎ পেন্টিং করা শুরু করেছি। তো ডিউরিং দ্য টাইম ব্যাপারগুলো খুবই এফিশিয়েন্ট ছিল, খুবই স্মুথ ছিল, অ্যান্ড আই ওয়াজ এনজয়িং। দেন এগেইন একটা ব্যাপার একটু খারাপ লাগছিল যে লাইক যারা ছিল যে যারা বিলো অ্যাভারেজ, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বিলো অ্যাভারেজ, তারা খুব সাফার করছিলেন। এই ব্যাপারগুলো না খুব বেশি খারাপ ছিল। লাইক ফর ফার্স্ট মান্থ অর টু নিজে ফিজিক্যালি হেল্প করার চেষ্টা করেছি বা আমাদের ফাউন্ডেশন থেকে অর এনি ওয়ার্ড চেষ্টা করেছি, কিন্তু আফটার আ টাইম, আফটার পিরিয়ড মনে হচ্ছিল না আসলে আমাদেরও হাত বাঁধা হয়ে গেছে, মানে আমরা আসলেই পারছি না আর কিছু করতে। তো ওই টাইমটাই না খুব বেশি হেল্পলেস ফিল হচ্ছিল। তো একটা মিক্সড ফিলিং ছিল ডিউরিং দ্যাট টাইম। এভাবে যাচ্ছিল দেন দেন জুলাই মানে আমার লাইফের সবচেয়ে ওয়ার্স্ট মান্থ আই গেস। আই লস্ট মাই ফাদার। আব্বু একদিনের জন্য অসুস্থ ছিলেন, আইসিইউতে অ্যাডমিটেড ছিলেন, আর আফটার দ্যাট আব্বু মারা গেছেন। তো ওই টাইমটাই আসলে খুব বেশি হেল্পলেস ফিল হচ্ছিল, কারণ হি ওয়াজ দ্য বেস্ট পার্সন আই নো, হি ওয়াজ মাই ইন্সপিরেশন এন্ড এভরিথিং। আমি খুব বেশি কিছু হয়তো করিনি আমার লাইফে, কিন্তু যাই কিছু করেছি আহ, আমার আব্বু মানে কার থাকে না, মানে প্রত্যেক মানুষের শেল্টার বলতেই তার প্যারেন্টস এন্ড তার ফ্যামিলি থাকে, রাইট? তো ওই জায়গা থেকে মনে হচ্ছিল যে মাথার উপর থেকে একটা ছাদ ভেঙে পড়ে গেছে আর কি। তো ফার্স্ট দিকে মনে হচ্ছে যে লাইক না, আই এম ড্রিমিং, হয়তো ব্যাপারগুলো মানে আমি হয়তো একটা দুঃস্বপ্ন দেখছি, অ্যান্ড আফটার দ্যাট আমি দেখবো হচ্ছে আমার আব্বু চলে আসছে, আর এরকম কিছু একটা সবসময় এক্সপেক্ট করতাম। অ্যাজ টাইম গোজ, অ্যাজ এভরিথিং বিং নর্মাল, আমিও মানে সবাই আমরা মানিয়ে নিতে চেষ্টা করছিলাম আব্বুর অ্যাবসেন্সটা। তো জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলো হচ্ছে খুব প্রত্যেকটা দিনই খুব প্যাথেটিক ছিল আর কি। তো আফটার দ্যাট সেপ্টেম্বর পর অনেকটা মনে হচ্ছিল সিচুয়েশনের সাথে সবকিছুর সাথে খাপ খাইয়ে নিচ্ছিলাম, এন্ড আবার নর্মাল লাইফে অনেকটা নিজের চেষ্টা অনেকটা ব্যাক করার চেষ্টা অনেকটা ব্যাক করে আসছিলাম আর কি। হ্যাঁ, তো আফটার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মানে অক্টোবর নভেম্বর এই মান্থ গুলো অনেকটা এফিশিয়েন্ট ছিল, অ্যান্ড আমাদের দেশের
সিচুয়েশন অনেকটা মানে ঈদুল আজহার পর থেকে আমাদের দেশের সিচুয়েশনটা অনেকটা নর্মাল হয়ে আসছিল, কেসেস কমতে শুরু করেছে, দেন পাবলিক ইভেন্টস গুলো হতে শুরু করেছে এন্ড এভরিথিং। তো তখন আমার যে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম দ্যাট অ্যাকোর, সেখান থেকে আমি আমার কাজগুলো আবার অক্টোবর থেকে টোটালি রান করা শুরু করেছি। এন্ড এভাবেই ব্যাপারগুলো প্রসিড ছিল, এন্ড আফটার দ্যাট ব্যাপারগুলো অনেকটা অনেকটা নর্মাল হয়ে গেছিল আর কি। সো দিস ইজ দ্য টোটাল স্টোরি ডিউরিং দ্য প্যান্ডেমিক টাইম। আই হোপ কিছু মিস করে জানি, আমি খুব ফার্স্ট কথা বলি তার কারণে অনেক সময় হয় কি লাইক অনেক ডিসকাশন মিস করে করে চলে যাই, আবার পরে মনে পড়ে তখন আবার আহ, ব্যাপারটা গেট ব্যাক করি এরকম আর কি। আসলে ভাইয়া এই প্যান্ডামিকের সময়ে অনেকের স্বজন হারিয়েছে, মানে অনেক অনেক মানে শোক থেকে শোক কাটে উঠিয়েছে। অনেক দিকে দেখা যাচ্ছে যে অনেকে মানে নতুন সৃজনশীল কোনো কার্যক্রম শিখতে চাচ্ছে, অনেকে নিজের দক্ষতা বৃদ্ধি করতে চাচ্ছে, এভাবেই মানে নিজের প্যান্ডামিকটা কাটাচ্ছে। তা ভাইয়া আমরা প্রশ্ন দিকে দিকে ভাইয়া, মানে আপনার তো স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু, আপনার প্রথম গল্প সন্ধ্যাবেলা প্রকাশিত হয় আপনার স্কুল জীবনেই। তো আপনি হুম। একজন ছাত্র, মানে আপনার সাহিত্যের মানে সূত্রপাত কেমনে হয়, আপনার সাহিত্যের জাগরণটা কিভাবে হয়, কার অনুপ্রেরণায় সাহিত্যে আসা আর কি? আচ্ছা, আবার ডিটেইলে এটা করছি। আমার ডিসকাশন গুলো হয় কি মানে আমি যখন কোনো কিছু বলি অনেক ডিটেইলে কথা বলি, যেটার কারণে দেখা যায় মোস্ট অফ মাই ফ্রেন্ডস যখনই আমি কথা বলা শুরু করি ওরা টাইম দেখা শুরু করে, কারণ আমি তার কথা বলতে থাকি। হ্যাঁ, তো আমি আবার ডিটেইলে এন্টার করছি। বেসিক্যালি আই নেভার নিউ যে আমি লিটারেচারে কখনো এন্টার করবো, মানে লিটারেচার সেগমেন্টে আমার কোনো কন্ট্রিবিউশন কখনো থাকবে আর কি। বেসিক্যালি স্টার্টিংটা খুব মানে স্টার্টিংটা হচ্ছে মানে একদম, যদি আমি একদম কোর পোর্শন থেকে বলি, আমি আমার অরিজিন, আমি আমার স্কুলিং হচ্ছে সেন্ট প্লেসেন্টস হাই স্কুল। তো আমাদের স্কুলে ছিল কি প্রতি বছর একটা করে ম্যাগাজিন পাবলিশ হতো। তো এই ম্যাগাজিনে হচ্ছে স্টুডেন্টদের থেকে কবিতা, তারপরে ছোট গল্প, তারপরে হচ্ছে কৌতুক, তারপর এই ব্যাপারগুলো কালেক্ট করা হতো এন্ড ম্যাগাজিনে পাবলিশ করা হতো। তো এই ম্যাগাজিনটা ছিল আমাদের জন্য অনেক বড় একটা asset, কারণ ম্যাগাজিনটা আমাদের বাসায় থাকবে, যারা গেস্ট প্রত্যেকে খুলে খুলে দেখাবো যে লাইক এই দেখেন আমার লেখা পাবলিশ হয়েছে, এরকম একটা ব্যাপার ছিল। তো প্রতি বছরই যখন শু- দেখা যেত যে লাইক ক্লাস 4-5 উঠেছি, তখনই মাথায় ফার্স্টে ইন্টেনশন থাকতো সেপ্টেম্বরে ম্যাগাজিনের জন্য লেখা সাবমিশন, মানে লেখা সাবমিট করতে হবে। সো আই হ্যাভ টু রাইট সামথিং। তো মানে লাইক লিটারেলি জানুয়ারি থেকে শুরু করে দিতাম একটা কবিতা লিখবো সেপ্টেম্বরে, এর প্রিপারেশনটা জানুয়ারি থেকেই থাকতো। তো দিস ওয়াজ দ্য বিগিনিং। মানে আমাদের স্কুলের যে পোর্শনটা সেটা থেকে হচ্ছে বিগিনিং, সেখান থেকে দেখা যেত যে কখনো কবিতা লিখতাম, কখনো ছোট ছোট গল্প লিখতাম, এই ব্যাপারগুলো ছিল। তারপরে এভাবে প্রসিড করছিল 6-7 ক্লাস 8, এভাবে প্রসিড করছিল। তো 8 এর দিকে আমি মানে আমার কাছে মনে হয়েছে যে লাইক আমার যে ছোট ছোট গল্পগুলো লিখি, এই গল্পগুলো একটু আমি চাইলে একটু এক্সপান্ড করতে পারি। তো ওই আইডিওলজি থেকে আমি মিস করে গেছি। আমি বেসিক্যালি আমার বাসায় আমরা হচ্ছে 2 ভাই 1 বোন। তো আমার বোন হচ্ছে খুব বেশি বই পড়তে পছন্দ করতো, স্পেশালি থ্রিলার টাইপ অফ বুকস, তিন গোয়েন্দা, তারপরে হচ্ছে আহ, আহ, সত্যজিৎ রায়ের বইগুলো। তার কারণ হচ্ছে আমার বাসায় মোস্টলি দেখা যেত বই থাকতো এন্ড বইগুলো পড়া হতো। তো ওই পোর্শন থেকে আহ, ওই পোর্শন থেকে হ্যাঁ, আচ্ছা, তো ওই পোর্শন থেকে দেখা যেত যে উম, আমারও অনেক সময় বই পড়া হতো। আর আমরা তো সবাই জানি যে আমাদের যখন আমাদের স্কুলে বই আনতো, আমরা মানে আমার মনে হয় ম্যাক্সিমাম আমরাই প্রথমে আনন্দ পাড়ার বাংলা প্রথম পত্রে যে গল্পের পোর্শন গুলো থাকতো আমরা সবাই শেষ করে ফেলতাম। তো এর জন্য একটা ইন্টারেস্ট ছিল সবসময় বইয়ের প্রতি। তো আর এটা সবচেয়ে বেশি ভাগভুক্ত হয়েছে, যেটা বলেছিলাম আমার বোন হচ্ছে খুব বেশি বই পড়তে পছন্দ করতো, স্পেশালি থ্রিলার বুকস। ও, আই মিসড, আমি আমার বোনকে একটু আমাদের লাইভের লিঙ্কটা দিয়ে আসি, যদি আমাকে 30 সেকেন্ড টাইম দেওয়া হতো, কারণ ও খুব বেশি ইন্টারেস্টেড এই সেশনে আমি কি বলছি এই ব্যাপারে। আমাকে 30 সেকেন্ড সময় দেন, আর এর মাঝে মাঝে হচ্ছে আপনার যদি কিছু বলার থাকে আপনারা ডেফিনেটলি বলতে পারেন আর কি।
আচ্ছা করুন ভাই, আপনি একটু সময় নিতে পারেন। interested. Uh, আচ্ছা, আই থিঙ্ক আমাদের সাথে যারা একটু যারা যুক্ত হচ্ছে, আছেন তারা লাইভটি শেয়ার করে দিতে পারলে। হ্যাঁ, আমি আই থিঙ্ক একটু টেকনিক্যাল ইস্যুস এর জন্য প্রবলেমে পড়েছিলাম, তার জন্য হ্যালো। রিয়েলি সরি। আচ্ছা হ্যাঁ, আমাদের সাথে হচ্ছে আমাদের গেস্ট এসে যুক্ত হয়ে গিয়েছেন। জি ভাইয়া। আচ্ছা, আমার টপিকে চলে আসি। তো দেখা যেত যে আপুর কারণে অনেক সময় লিটারেচারের সাথে কানেক্টেড ছিলাম। তো অনেক বেশি পড়া হতো। ভুলে মনে হয়, সরি। আচ্ছা, অনেক বেশি লিটারেচারের সাথে অনেক বেশি পড়া হতো। আর যখনই পড়তাম আমার একটা হ্যাবিট ছিল যে like, আমি খুব বেশি ড্রিম দেখতাম। লাইক আমি যখন বই পড়ছি আমার কাছে মনে হতো লাইক এদের আমি একজন অথর যে বইটা লিখেছি, অথবা আমি হচ্ছে বইয়ের সেই ক্যারেক্টারটা যেটা মানে যে ক্যারেক্টারটা হচ্ছে সবসময় মেইন রোল প্লে করে। যখন মুভি দেখছি মনে হতো মুভির হিরোটাই হচ্ছে আমি, বা এই টাইপের একটা ফ্যাসিনেশন সবসময় ছিল। তো তো এই ব্যাপারটা থেকে লাইক খুব বেশি বই পড়া হতো। পাশাপাশি ওই ম্যাগাজিনের যে ব্যাপারটা বলেছি এর কারণে হচ্ছে খুব বেশি একটা কবিতা লেখার জন্যই 6-7 মাস ধরে একটা প্রিপারেশন থাকতো, অথবা একটা ছোট গল্প লেখার জন্য। তো আমার লিটারেচারে টোটালি এন্টার করা হয়েছে কাইন্ড অফ ক্লাস 7-এর দিকে। মানে টোটালি এন্টার করা মানে আমার কোনো কিছু পেপারে পাবলিশ হওয়া শুরু হয়েছে ক্লাস 7-এ। একটা ফাউন্ডেশন ছিল পূর্বাশার আলো নামে, আমার একটা বড় ভাইয়ের ফাউন্ডেশন। তো পূর্বাশার আলোর ওয়ান অফ অ্যাডভাইজারি ছিলেন ওমর ফারুক আঙ্কেল, যিনি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের ফাউন্ডার আর কি। তো ওর সাথে পরিচয় ছিল। তো হুট করে একদিন মানে আমার হাতে একটা লেখা ছিল। এখন তো লাইক আমরা সবাই অনেক স্মার্ট হয়ে গেছি, ফোনে নোটপ্যাডে লিখে ফেলতে পারি। তখন যখন আমি ক্লাস 7-এ ছিলাম, 2011-এর কথা বলছি। তো তখন ব্যাপারগুলো ছিল লাইক কোনো কিছু লিখতে ইচ্ছে হচ্ছে তখন হ্যান্ড রিড মানে হাতেই লিখতে হতো, কোনো একটা প্যাডে লিখে রাখতে হতো। তো আমার হাতে হচ্ছে একটা লেখা ছিল, মানে একটা ডায়েরি ছিল। আঙ্কেল ছিলেন আর কি সাথে একটা প্রোগ্রামে। তো আহ, যখন ওই আঙ্কেলের সাথে তখনই ফার্স্ট পরিচয় ওমর ফারুক আঙ্কেলের সাথে। আতিক ভাই যে প্রফেশনাল ছিলেন উনি আমার সাথে পরিচয় করে দিয়েছিলেন লাইক ওয়াইমান আমাদের ফাউন্ডেশনের ওয়ান মেম্বার। এন্ড ও মাঝে মাঝে খুব লেখালেখি করে। তো উনি হচ্ছে জিজ্ঞেস করেছে যে মানে কোন টাইপ অফ লেখালেখি পছন্দ করি। তো আমি ইনস্ট্যান্ট আমার হাতে একটা লেখা ছিল। তো সেই লেখাটা হচ্ছে আমি ওনাকে দেখিয়েছি। দেখানোর পর উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি এটা আমার পেপারে পাবলিশ করবো। তো this was the first thing যেটা পেপার পাবলিশ হয়েছে। তো এই জিনিসটা আমাকে একটা খুবই পজিটিভ একটা ভাইব দিয়েছে, একটা খুব বেশি পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। লাইক আমার যদি লিটারেচারের কোনো কন্ট্রিবিউশন থেকে থাকে, দিস ওয়াজ দ্য মেজর পয়েন্ট যেখান থেকে মানে আমি একটা পজিটিভ ভাইব পেয়েছি যে লাইক আই শুড রাইট সামথিং মোর। তো এরপর প্রসিড করছিলাম। এরপরে আবার আহ, ওই পেপারে চট্টগ্রাম মঞ্চে এবং বিভিন্ন পেপারে আমি বিভিন্ন ধরনের লেখা সাবমিট করতে শুরু করেছি। এখন তো বের করলে হয়, ওই সময় করতে হতো কি ফিজিক্যালি অফিসে গিয়ে অফিসের সামনে একটা বাক্স থাকতো, যে বাক্সে একটা খামের মতো করে যে কোনো কিছু দিয়ে আসতে হতো। দেখা যেত
আহ 10 বার সাবমিট করেছি অ্যান্ড তারপর একদিন প্রত্যেকদিন পেপার কিনতাম আর দেখা যেত 10 বারের মধ্যে 9 বার হয়নি, একবার হয়েছে। অ্যান্ড আমার খুবই ভালো লাগতো ব্যাপারটা, আমি লাইক লিটারেলি সবাইকে দেখাতাম, পরের স্কুলে গিয়ে সবাইকে দেখাতাম। এই ব্যাপারটা ছিল। তো এরপরে এরপরে আমি অনেক প্রোগ্রেস করছিলাম, মানে প্রোগ্রেস করছিলাম বলতে এরপরে অনেক মনে হতো যে লেখালেখি করলে মানে করতে ভালো লাগছিল। তো এইভাবে ক্লাস 7 শেষ, 8 শেষ, 9 উঠেছি। তো 9 ওঠার পর 9 ওঠার পর ব্যাপারগুলো আরেকটু মানে টাইম ওয়াজ গোয়িং, টাইম টু টাইম অনেক মনে হচ্ছিল অনেক ম্যাচিওর হচ্ছি। তো 7 যে ব্যাপারগুলো ছিল 9 উঠে ডেফিনেটলি ব্যাপারগুলোতে অনেকটা ম্যাচুরিটি এসেছে তুলনামূলকভাবে। তো ওই পয়েন্টে এসে মনে হচ্ছিল না আগের চেয়ে আমার লেখাগুলো একটু এক্সপান্ড করা উচিত, দেন এগেইন একটু ম্যাচিওরলি লেখা উচিত। তো ওইভাবেই লিখছিলাম। আহ, তো ইন বিটুইন হচ্ছে কি লাইক তখন টিনেজ যেটা হয় আর কি, যেটা প্রেম হয়। তো আমি হচ্ছে একটা মেয়েকে ভালো লাগছে, মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। তো মানে সবার একটা মানে যারা টিনেজে হচ্ছে যারা প্রেম টেম করে আমার মনে হয় তারা সবসময় চেষ্টা করে তাদের গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করবে। তো আমার ইমপ্রেস করার অনলি ওয়ে ছিল যে আমি ওকে আমার কোনো লিখা পাঠাবো অ্যান্ড এই ব্যাপারগুলো। তো আমি করতাম কি আর আচ্ছা, ওয়ান অফ মেজর রিজন হচ্ছে কি আমাদের খুবই রেয়ারলি কথা হতো, যার কারণে দেখা যেত আমার 3-4 দিন আমাদের কথা বলার মধ্যে গ্যাপ এসছে। So, মানে আমার মনে হতো যে আমি একটা বড় একটা লেখা লিখি আর ওর সাথে যখন দেখা হবে তখন সেই লেখা পাঠাবো। তো এভাবে হচ্ছে মানে এভাবে ওর জন্য লিখতাম। তো আর আমার গার্লফ্রেন্ড আমাকে খুব বেশি ইন্সপায়ার করতো ব্যাপারগুলোতে। ব্যাপারটা ফানি অনেক, ইয়েট এটা ট্রু। সে অনেক ইন্সপায়ার করতো, দেন আপুকে দেখাতাম, আপু অনেক ইন্সপায়ার করতো। সো ব্যাপার মানে আমার লেখাগুলো অনেক সিটি হলো, আমার কাছে তখন মনে হতো লাইক ইয়াস আই বেস্ট ইন ওয়ার্ল্ড। তো এই এই জায়গা থেকে হচ্ছে অনেকটা পজিটিভ একটা ইম্প্যাক্ট ছিল আমার লেখির মধ্যে। তো এরপরে লিখছিলাম সবকিছু ঠিক মতো চলছিল, পড়ালেখা চলছিল। তখন আমি কিবোর্ড প্লে করতাম বেসিক্যালি, কিবোর্ড প্লে করছিলাম। তারপর পড়ালেখা চলছিল, তারপরে লেখালেখি করতাম। তারপরে তখন ফটোগ্রাফি করব, এই ধরনের ব্যাপারগুলো সবকিছু প্রসিড হচ্ছিল। তো ইন বিটুইন হয়েছে কি লাইক যখন আমি 10-এ ছিলাম, 10-এর একটা পয়েন্টে আমি খুব বেশি সিক হয়ে গিয়েছি। আমার টাইফয়েড ছিল। তো যার কারণে হচ্ছে আমি টোটালি আউট অফ সোশ্যাল মিডিয়া ছিলাম। তারপরে আমার গার্লফ্রেন্ডেরও ফ্যামিলিতে একটু ইস্যু টিস্যু ছিল। তো যার কারণে হচ্ছে টোটালি ডিসকানেক্টেড ছিলাম। তো দেখা যাচ্ছিল আমার 24 আওয়ার্স এর মধ্যে মানে খুব বেশি আহ, বিরক্ত বোধ করতাম, সারাদিন কোনো কিছু করা হচ্ছিল না। আর এট দ্যাট টাইম হচ্ছে আমাদের প্রি টেস্টের পর তো স্কুল বন্ধ হয়ে যায়, যার কারণে স্কুলেও ক্লাস টাস ছিল না, খুব বেশি মানে খুব বেশি একলা বোধ করতাম। আর আমি অসুস্থ ছিলাম, যার কারণে ঘর থেকেও বের হওয়া হতো না। তো ওই পয়েন্টে একটা ইন্টেনশন ছিল যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার যতদিন না দেখা হবে ততদিন পর্যন্ত একটা কন্টেন্ট লিখতে থাকবো। তো সেই পয়েন্ট অফ সেই পয়েন্ট অফ ইন্টেনশন থেকে একটা লেখা শুরু করেছি। ওই লেখাটার নাম ছিল নাইটমেয়ার। তো ওই লেখাটা শুরু করার পরে লিখতাম প্রতিদিন 3-4 পৃষ্ঠা করে করে লিখতাম। তো প্রায় 1 মাস 5 দিনের মাথায় সে আমাকে মেসেজ দিয়েছে যে হাই। তো তারপরের দিন ডিসিশন নিয়েছি যে আচ্ছা ঠিক আছে, আমি এইখানে আমার লেখা শেষ করে দিব। সো আই ওয়াজ ক্যালকুলেটিং যে কয় পেজ হয়েছে। তো আমার ডায়েরিতে লিটারেলি আমার যে ডায়েরিটা ছিল 365 দিনের ডায়েরি, যে বড় বড় নোটবুক যেগুলো থাকে আর কি। তো 365 দিনের ডায়েরিতে মানে মান্থ ওয়াইজ। তো আমি হচ্ছে সেপ্টেম্বরে পৌঁছে গিয়েছি লাইক অ্যারাউন্ড 9 মাস, মানে 270 পেজের মতো আমার হ্যান্ড রিটেন একটা প্রুফ রেডি হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে লেখাটা আমার গার্লফ্রেন্ডকে দিলাম। শি ওয়াজ সো এক্সাইটেড যে লাইক ও এটা তো একটা নোভেল, মানে একটা উপন্যাসের মতো। আহ, আহ, কি বলে এটার লেন্থ একটা উপন্যাসের মতো। সো আই শুড পাবলিশ ইট। তারপরে আপু পড়েছে, আম্মু পড়েছে। সো দে সেড যে আই শুড পাবলিশ ইট। কারণ আমার আম্মু আর আপু হচ্ছে খুব বেশি পজিটিভলি আমাকে ইন্সপায়ার করতো সবকিছু
ইভেন এখনো আমার সবকিছুর একটা পজিটিভ পাওয়ার হচ্ছে আমার আম্মু আর আমার আপু। তো এরপরে হচ্ছে আই ডিডন্ট নো যে কিভাবে বই পাবলিশ করতে হয়। আমার কাছে মনে হতো যে আমি একটা কম্পিউটারের ওই যে টাইপরাইটার যারা থাকে ওনাদের কাছে আমার লেখাটা নিয়ে গেলেই ওনারা বইটা পাবলিশ করে দিবে, এ ধরনের একটা থট ছিল। তো এরপরে ইট ওয়াজ স্ট্রাগল বলবো না, মানে ইট ওয়াজ এ হিউজ এক্সপিরিয়েন্স কিভাবে বই পাবলিশ করতে হয়। তো এরপর আমি এসএসসি দিয়েছি, এসএসসি এর পরে হচ্ছে জামালাকে বলটা প্রকাশনীর যিনি ওনার, ওনার কাছে আমি যখন প্রুফ নিয়ে গেছি উনি মানে উনি হিউজ একটা হেল্প করেছেন। উনি বলেছেন যে লাইক ইয়েস আই থিংক আই ক্যান পাবলিশ ইউর বুক। তো ওই জায়গা থেকে হচ্ছে আমার নোভেলে মানে আমার নোভেল লেখালেখির মধ্যে এন্টার করা আর কি। তারপর ফার্স্ট নোভেল লঞ্চ হয়েছে প্রেস ক্লাবে, ইট ওয়াজ লাইক আমার জন্য টোটালি একটা ড্রিম ছিল। এরপরের ব্যাপারগুলো অনেক এফিশিয়েন্ট ছিল। এরপর সেকেন্ড নোবেল লঞ্চ হয়েছে যখন আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, এন্ড থার্ড নোবেল লঞ্চ হয়েছে ভেরি রিসেন্ট টাইমে, লাস্ট জানুয়ারিতে। তখন আমার ফ্রেন্ডরা, আমার ফ্যামিলি অ্যান্ড এভরিওয়ান হেল্প, অ্যান্ড ব্যাপারগুলো অনেক মানে লাইক এখন যে ব্যাপারগুলো যতটা সহজ, 2016 ব্যাপারগুলো আসলে অতটা সহজ ছিল না আর কি। তো দিস ইজ দ্য স্টোরি। হ্যাঁ, দিস ইজ দ্য স্টোরি। আসলে ভাইয়া মানে অনেক এখন অনেক স্টুডেন্ট দেখা যায় যে ম্যাগাজিনে লেখালেখি করে, তারা নিজেদের লেখা এক্সপ্যান্ড করার হোপ রাখে। আসলে তারা আপনার এই অনুপ্রেরণা পাবে তারা আপনার থেকে। হ্যাঁ মানে যখন স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলতেছি, আপনি যেহেতু এই এইজটা এখন খুব রিসেন্টলি পার করে আসছেন, মানে একটা স্টুডেন্টের নিজের সাহিত্যের দক্ষতাটা মানে বৃদ্ধি করতে আর মানে ওইটাতে পাকাপোক্ততা অর্জন মানে ফ্লুয়েন্সি অর্জন করতে আপনার মানে কি করা উচিত, তার কোন সেক্টরে কাজ করা উচিত? আচ্ছা, আমার কাছে মনে হয় মানে সাহিত্যের দুইটা পোর্শন আছে। একটা পোর্শন হচ্ছে কি লাইক আমি আমার জন্য লিখছি, আর আরেকটা পোর্শন হচ্ছে কি আমি মানুষের জন্য লিখছি। আর যখন মানুষের জন্য লিখছি তখন আমার অনেক কিছু কেয়ার করতে হয়, যে লাইক আমার লেখার মধ্যে গ্রামাটিক্যাল কোনো এরর আছে কিনা, আমার লেখার মধ্যে আমি যে জিনিস লিখছি সেই সেগমেন্ট, সেই লেখাটা লিটারেচার সেগমেন্ট গুলোকে রেসপেক্ট করে প্রসিড করছে কিনা এন্ড এভরিথিং। কিন্তু আমি যখন নিজের জন্য লিখছি আমার কাছে কোনো নিয়ম থাকে না। আমি যেভাবে আমার লেখা লিখি সেটাই হচ্ছে একটা নিয়ম। তো আমার কাছে মনে হয় আমি পার্সোনালি মনে করি যে নিজের জন্য লেখা এবং যে কোনো কিছু যখন আমরা নিজের জন্য করি এবং নিজে স্যাটিসফাইড হই আফটার দ্য অ্যাক্ট, সেটা সবচেয়ে এফিশিয়েন্ট আমার মনে হয় আর কি। সো যারাই লিখছে, যারাই লেখালেখি করতে পছন্দ করে, আমি মনে করি যে আফটার রাইটিং তার নিজের কাছে যদি মনে হয় যে দিস ইজ দ্য এফিশিয়েন্ট থিং, দিস ইজ দ্য লেজিট থিং, আমার মনে হয় হি শুড প্রসিড, হি শুড প্রোগ্রেস। আচ্ছা, তো ভাইয়া যা বলছিলেন সেটা অবশ্যই হচ্ছে নিজের দিক থেকে বা নিজের ইচ্ছায় হচ্ছে সবগুলো কাজ করতে চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে নিজের ইচ্ছায় বা নিজ ইচ্ছায় কাজ করার মধ্যে হচ্ছে কাজের যে স্বতঃস্ফূর্ততা থাকে বা কাজটা করার মাধ্যমে কাজ থেকে যে বেস্ট আউটপুটটা পাওয়া যায় সেটা হচ্ছে আর কোনোভাবে পাওয়া যায় না, যেটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি। ভাইয়া বলছিলেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কমেন্টসে অনেকেই হচ্ছে ভাইয়াকে ভালোবাসা জানাচ্ছেন। তো যেটা হচ্ছে আহ মূলত যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যেটা ভাইয়ার এতক্ষণ যা বললেন সেখানে যেটা হচ্ছে খেয়াল করে গেলাম সেটা হচ্ছে অনেকটা এরকম যে ভাইয়া হচ্ছে আমরা অনেক সময় খেয়াল করি যে হচ্ছে অনেকে হচ্ছে আপনার মানে অনেকগুলো জিনিস নিয়ে হচ্ছে তারা মানে এগিয়ে যেতে চায়, বাট তারা হচ্ছে কোনোটাই ধরে রাখতে পারে না। বাট ভাইয়া হচ্ছে যে জিনিসগুলো করার ট্রাই করেছেন বা স্টার্ট করেছেন, দেখা গিয়ে তিনি প্রতিটা জিনিসকে একটা হচ্ছে পর্যায় পর্যন্ত নিয়ে গিয়েছেন, যেখানে কিনা গিয়ে হচ্ছে এটা একটা মানে মনে হয়েছে যে এই জিনিসটা হচ্ছে এতটুকু পর্যন্ত অন্তত হচ্ছে আসা উচিত ছিল। তিনি হচ্ছে অনেকগুলো জিনিস নিয়ে হচ্ছে তিনি আগান এবং প্রতিটা জিনিসকে তিনি হচ্ছে একটা অন্তত পক্ষে যেটুকু যাওয়া উচিত তিনি হচ্ছে সেটুকু নিয়ে কিন্তু তিনি নতুন দিকটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। সো সবার কাছে হচ্ছে এই আশা থাকবে যে কেউ হচ্ছে অনেকগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে হচ্ছে কোনো কাজ হচ্ছে আমরা অর্ধেকে রেখে দিতে পারবো না। আই থিঙ্ক ভাই আমার সাথে হচ্ছে এই জিনিসটা
সায় মিলাবেন। আচ্ছা, এরপরে যে জিনিসটা বলবো যে সেটা হচ্ছে লিটারেচার নিয়ে যখন ভাইয়া বললেন যে হচ্ছে নিজের লেখাটা অবশ্য সবসময় খেয়াল রাখতে হবে, যেটা নিজের দিক থেকে যাতে লিখছি, নিজের জন্য লিখছি, তাহলে হচ্ছে লেখাগুলোকে আরো সুন্দর করা যাবে। তো ভাইয়ার কাছে আমার যে প্রশ্নটা থাকবে যে ভাই এখন দেখা যায় কি যে আমরা যখন কোনো কাজ করতে যাই তখন ওই কাজের যে জিনিসটাতে হচ্ছে আমরা হচ্ছে কোন জিনিসটাতে বেশি মনোযোগ দিতে হবে বা কোন জিনিসটাতে হচ্ছে আসলে আমাদের প্রথমে মনোযোগ দেওয়া উচিত সেই জিনিসটা বুঝি না, যার ফলে হচ্ছে কাজটা অর্ধেক করে ফেলার পর কিংবা একটা জায়গায় মানে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে কাজটা আসলে আমার ওই জায়গা থেকে ধরা উচিত হয়নি, আমার হচ্ছে আরেকটা জায়গা থেকে বা আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে ধরা উচিত ছিল, তাহলে হচ্ছে আমি কাজটাকে আরো ভালোভাবে করতে পারতাম। সো ভাইয়ার কাছে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে মানে যখন এই যে তরুণ লেখকরা বাংলাদেশে যারা নতুন লেখালেখি করছে, আপনি কি মনে করেন যে তাদের হচ্ছে কোন জায়গাটা নিয়ে হচ্ছে বেশি কাজ করা উচিত বা কোন জায়গাটা দিয়ে হচ্ছে তাদের স্টার্টিংটা দেওয়া উচিত যাতে হচ্ছে তারা ভবিষ্যতে হচ্ছে কোনো প্রবলেম ফেস না করে, হচ্ছে তারা ধীরে ধীরে হচ্ছে ওয়ান টু ওয়ান করে ধীরে ধীরে তারা এগোতে পারে? প্রথমে একটা ব্যাপার বলি যে লাইক যে ব্যাপারটা বলেছেন যে অনেক সময় আমাদের মনে হয় যে আমি যে পাথ দিয়ে প্রসিড করেছি বা যে ওয়েতে প্রসিড করেছি ইট ওয়াজ রং। আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য টোটাল পজিটিভ থিং, কারণ আমরা যদি আসলে ভুল না করি তাহলে মানে রাইট আর রং এর মধ্যে তফাৎটা কখনো বুঝতে পারবো না আর কি। হ্যাঁ, সো মানে আমরা সবসময় আমাদের সাকসেস শেয়ার করতে পছন্দ করি, বাট প্রত্যেকের লাইফেই ফেলিওর থাকে, প্রত্যেকটা মানুষের লাইফে ফেলিওর থাকে। সো আমরা ফেলিওর শেয়ার করতে অপছন্দ করি, যার কারণে মানুষ মনে করে লাইক যারা সাকসেসফুল তাদের লাইফ অনেক এফিশিয়েন্ট ছিল। দ্যাট ইজ টোটালি রং। প্রত্যেকটা মানুষ, আমরা যত মানুষ দেখি যারা লেজেন্ডারি একটা ক্যারেক্টার প্লে করে গিয়েছেন, প্রত্যেকটা মানুষের লাইফ স্টোরি আমরা যখন দেখি দেখা যায় মানে একটা পোর্শনে ওরা কোনো না কোনো কিছু করেছে যেটা হচ্ছে একটা টোটাল ডিজাস্টার ছিল, বাট লেটার দ্যাট ওনারা পজিটিভলি প্রোগ্রেস করেছে অথবা সেখান থেকে এডুকেশন নিয়েছে। তো আমার কাছে মনে হয় নাথিং ইজ ওয়েস্ট যখন আমরা কোনো কিছু নিয়ে আগাচ্ছি। আমার এথিক্যালি আমাদের শুধু মনে রাখতে হবে যে আমরা যে জিনিসটা করছি সেটা এথিক্যালি রাইট। তো এথিক্যালি যখন রাইট থাকে, সেটা যত শিটি থিং হোক আর যাই কিছু হোক, আমরা যখন প্রসিড করছি এটা কখনোই ওয়েস্ট না। এর দ্বারা আমরা সাকসেস পাচ্ছি অথবা আমরা শিক্ষা পাচ্ছি। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় লিটারেচারের সেগমেন্টে যে কোয়েশ্চেনটা ছিল সেটার আনসার করছি। অনেক সময় দেখা যায় যে মানে অনেকে মনে করে যে লাইক আমি আমার লেখালেখি ভালো লাগে, বাট আই ডোন্ট নো দ্য পাথ কিভাবে আমার বুক পাবলিশ হবে। তো আমার সেই হচ্ছে বুক পাবলিশ হওয়া অথবা কারো ফিজিক্যাল কপিজ থাকা ইজ নট অ্যান অ্যাচিভমেন্ট। আমি অনেক রাইটার দেখেছি যাদের কোনো ফিজিক্যাল কপিজ, যাদের বইয়ের কোনো ফিজিক্যাল কপিজ নেই, বাট ওনারা লাইক বিয়ন্ড ইমাজিনেশন, ওনাদের লেখালেখি যে মানে ওনাদের লেখালেখি যে ডেপটা সেটা বিয়ন্ড ইমাজিনেশন। সো first thing is like publishing book is not mandatory for an author আমার মনে হয়। আর সেকেন্ড থিং, আগে মানে আগের যে ব্যাপারগুলো ছিল লাইক বুক পাবলিশ করা অথবা লেখালেখি করা একটা পজিশন থেকে শুরু করতে হতো। লাইক যদি আমি আমাদের আগের সময়ের কথা বলি, যেহেতু যে সোশ্যাল মিডিয়ার এখন যে একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটা ছিল না ডেফিনেটলি। এদার নিউজ পেপারে পাবলিশ করতে হতো অথবা কোনো ম্যাগাজিনে পাবলিশ করতে হতো অথবা বুক পাবলিশ করতে হতো। তো এখন ব্যাপারগুলো অনেক এফিশিয়েন্ট হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াকে একটা স্ট্রেংথ হিসেবে ইউজ করা যায়। সোশ্যাল মিডিয়াতে আমাদের লেখালেখি, আমাদের সবকিছু আমরা আপডেট দিতে পারি। থ্রু দ্যাট দেখা যায় যে আমরা যদি কোনো ভুল করে থাকি, আমাদের সিনিয়র্স থাকে, আমাদের ফ্রেন্ডস থাকে যারা আমাদেরকে ব্যাপারগুলো ইনফর্ম করতে পারে, সো দ্যাট আমাদের ভুলগুলো আমরা ঠিক করে নিতে পারি। আর আমি খুব বেশি ফোকাস করি একটা ব্যাপারে লেখালেখির ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন আমি লিখছি সেই লেখাটার একটা মেসেজ থাকছে। মানে লাইক আমি কোনো একটা কন্টেন্ট লিখছি, কন্টেন্টের শেষে একটা মেসেজ থাকছে। লাইক কন্টেন্টটা ফানি হোক, কন্টেন্টটা থ্রিলিং হোক অর এনিথিং, বাট একটা মেসেজ থাকে যেটা থেকে আমরা সবাই এডুকেশন মানে সবাই একটা শিক্ষা পেতে পারি, অথবা কোনো কিছু শিখতে পারি, অথবা কোনো ইনফরমেশন পেতে পারি।
তখন হয় কি ব্যাপারটা, লাইক আমাদের সবারই একটা ফিলোসফিক্যাল মাইন্ড থাকে, তো ওই ফিলোসফিক্যাল মাইন্ড থেকে আমরা প্রত্যেকেই বিভিন্ন ভাবে পড়ি। তো আহ, বিভিন্ন ভাবে চিন্তা করি, বিভিন্ন ভাবে পড়ি। তখন আমি যখন আমার ফিলোসফিক্যাল মাইন্ড, ফিলোসফিক্যাল থটস এক্সপ্রেস করছি থ্রু রাইটিং, তখন প্রথমত মানুষ আমার ক্যারেক্টার বুঝতে পারে, মানুষ হিসেবে আমি কেমন। আর সেকেন্ডলি দেখা যায় এক একজনের ফিলোসফি অন্যজনের না এক এক সময় কাজে লেগে যায়, অথবা এক এক মানে একটা জাস্ট একটা মেসেজ, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স অনেক বেশি পাওয়ারফুল থাকে আর কি। হ্যাঁ, তো যারাই লেখালেখি করছে নতুন, যারা আগে থেকে লেখালেখি করেন তারা তো ডেফিনেটলি আমার চেয়ে অনেক ভালো জানেন, তাদের জন্য কোনো অ্যাডভাইস নেই। কিন্তু যারা নতুন লেখালেখি করছেন তাদের জন্য একটাই সাজেশন, একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে কি যখন লিখবেন চেষ্টা করবেন যেন লেখাটার মধ্যে একটা মেসেজ থাকে, যে মেসেজটা স্পিড হওয়া উচিত। দ্যাট ইজ দ্য থিং। আমরা আশা করি যে যারা নতুন লেখালেখি করা শুরু করছে তারা এই পথটা অনুসরণ করবে। আমি তানভীর ফাহিম ভাইকে রিকোয়েস্ট করবো, আমরা দেখছি যে কমেন্ট সেকশনে অনেক সবাই ভালোবাসা প্রকাশ করছে আর অনেকে প্রশ্ন করছে, যদি কমেন্ট সেকশনে কমেন্ট করছেন। আচ্ছা, ধন্যবাদ আনাস ফয়সাল আমাকে কমেন্ট গুলো পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু অনেকগুলো প্রশ্ন করেছেন ভাইয়ার কাছে। সময়ের স্বল্পতার কারণে হয়তো সবগুলো কোশ্চেন ভাইয়াকে করে ওঠা হবে না, বাট চেষ্টা করব হচ্ছে গুটি কয়েক যে প্রশ্নগুলো খুবই অসাধারণ সেই কোশ্চেনগুলো ভাইয়ার থেকে সেগুলোর অ্যান্সার জেনে নেওয়া। আচ্ছা, একজন লিখেছেন, মিফতাহুল ফেরদৌস ভাইয়া লিখেছেন যে বঙ্কিমচন্দ্র বলেছেন যশের জন্য লিখিবেন না, বাট এখন অনেকেই যশের জন্য লেখালেখি করে। শুধু লেখালেখি না, যে কোনো কিছুই করে। এটা নিয়ে হচ্ছে ভাইয়ার অভিমত কি? আচ্ছা, আহ, আহ, ব্যাপারটা আসলেই আমার কাছে মনে হয় ব্যাপারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা আসলে আমাদের এথিক্স থেকে আমরা অনেক সময় আসছি, হ্যাঁ। আমাদের এথিক্স হওয়া উচিত যে এনিথিং দ্যাট স্যাটিসফাই মি, দ্যাট স্যাটিসফাই মাই সোসাইটি, দ্যাট স্যাটিসফাই মাই ফ্যামিলি। কিন্তু আমরা করছি কি, লাইক মানুষকে স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা করছি থ্রু আওয়ার অ্যাক্টিভিটি। তো মানে আমার কাছে মনে হয় যে যখন আমরা যে কোনো অ্যাক্টিভিটি যখন ফলো করছি, যদি আমরা রাইট পাথে করি, তখন অ্যাচিভমেন্ট, তখন সাকসেস অ্যান্ড পপুলারিটি অটোমেটিক্যালি চলে আসবে। বাট পপুলারিটির জন্য বা সাকসেসের জন্য আমরা যদি কোনো কিছু করি, তখন আমরা এথিক্যালি করতে পারি না, তখন আমাদের আনএথিক্যালি করতে হয়, ইলিগালি কাজ করতে হয়। দ্যাট ইজ টোটালি আ রং কনসেপ্ট। আমার মানে আমার মনে হয় যখন আমরা কোনো কিছু ক্লিয়ারলি করি, যখন কোনো কিছু আমরা আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য করি, এথিক্যালি করি, তখন সেটা হতে পারে যে খুব কম মানুষ জানছে, কিন্তু যে মানুষজন জানবে তারা তাদের কাছে একটা টোটাল রেসপেক্ট জন্ম নিবে অথরের জন্য, ক্রিয়েটরের জন্য। কিন্তু যখন আমরা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য করব, তখন তখন আমাদের রেসপেক্ট আসলে থাকে না। আর অনেক সময় দেখা যায় আমরা পপুলারিটি বা সাকসেসের জন্য অনেক আনএথিক্যাল অ্যাক্টিভিটিস মেনটেন করে বসি, কারণ আমাদের কাছে তখন সেটাকেই অ্যাচিভমেন্ট মনে হয়, সেটাকেই সাকসেস মনে হয়। তো দ্যাট ইজ টোটালি রং কনসেপ্ট। আমার মনে হয় আমরা যে জিনিসটাই করছি সেই জিনিসটা যখন আমরা প্রপারলি করবো, সেই সাকসেস অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসবে, পপুলারিটি অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসবে। দ্যাট ইজ দ্য থিং। তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট এসেছে। অনেকে হচ্ছে ভাইয়াকে হচ্ছে বলছেন যে তার লেখালেখি অনেক জোস। আমরা জানি ভাইয়া লেখালেখি খুবই জোস, আমরা সেটা জানি। একজন লিখেছেন আই রিড অল ইউর নোভেলস, খুব জোস লিখেন আপনি। দেন অনেকে লিখেছেন হচ্ছে ভাইয়া হচ্ছে তাদের লাইফের ইন্সপিরেশন, মাই টু। দেন হচ্ছে যে একজন লিখেছেন যে হচ্ছে যে পড়ালেখার সুদীপ্ত চৌধুরী রৌদ্র লিখেছেন, ভাইয়া বর্তমান সময়ে পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটি কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? পড়ালেখার পাশাপাশি ফার্স্ট অফ অল আমরা যে ইরাতে বিলং করছি, টু বি ভেরি অনেস্ট, আমরা এখন যে ইরাতে বিলং করছি দ্যাট ইজ ক্রিয়েটিভ ইরা আমার মনে হয়। তো এই ইরাতে, এই সেঞ্চুরিতে এসে শুধুমাত্র পড়ালেখা বা শুধুমাত্র একটা পোর্শনে খুব বেশি ইম্প্যাক্ট রাখার চেয়ে আমার কাছে মনে হয়, আমি মনে করি বিং জ্যাক অফ সো মেনি ট্রেড ইজ গুড আফটার বিং আ মাস্টার অফ ওয়ান। আমি একটা
সেগমেন্টে যখন মাস্টার হয়ে যেতে পারবো, আমি একটা সেগমেন্ট প্রপারলি করতে পারবো, লাইক আমি যখন আমি স্টাডি করছি ফার্স্ট প্রায়োরিটি, বাট আমি যদি আমার পড়ালেখা ঠিকঠাক মতো করতে পারি, আফটার দ্যাট আমি যতগুলো পোর্শনে যতগুলো ট্রেডে আমার মনে হয় আমার থাকা উচিত, প্রত্যেকটা ট্রেডেই আমার মানে প্রত্যেকটা ট্রেডেই প্রসিড করা যায়, কিন্তু মাথায় রাখতে হবে সেই প্রত্যেকটা ট্রেডে প্রসিড করার মধ্যে যাতে আমি আমার প্রায়োরিটিটা ভুলে না যাই। দ্যাট ইজ দ্য থিং। ভাইয়া যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমরা যখন জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে যখন আমরা শুধুমাত্র ওয়ান নিয়ে আগাই তখনও হয়, বাট ওয়ানের পাশে যখন শূন্যগুলোকে বসাই তখনই হচ্ছে সেটা 10 দেন 100,000 এরকম হয় আর কি। সো হচ্ছে যে জিনিসটা আমরা যে জিনিসটা যিনি হচ্ছে আগাচ্ছি সেই জিনিসটা হচ্ছে আগে ফিল আপ করতে হবে, দেন হচ্ছে আমরা যে জিনিসটাই যে স্টেপটাই নিব সেটাই হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট হিসেবে যুক্ত হবে। আচ্ছা, এরপরে হচ্ছে একজন কোশ্চেন করেছেন, একজন লিখেছেন হচ্ছে যে তাসনিমা পারওয়াজ আপু লিখেছেন, everyone's story is unique in everyone's eye and your story is really inspiring for many. It's really great that you are sharing your story to inspire others. Besides sharing, give suggestions to the listeners how not lose hopes and how to go ahead. May Allah bless you, brother. Thank you আপু ভাইয়াকে এত সুন্দর করে বলার জন্য। আচ্ছা, একজন একটু প্রশ্ন অ্যাড করি, করেছেন। হ্যাঁ, অবশ্যই। যিনি কমেন্টই করেছেন উনি আমার ফ্রেন্ডের বোন, বাট শি ইজ লাইক মাই ওন এল্ডার সিস্টার। আমার প্রত্যেকটা পাতে ওনার একটা হিউজ একটা কন্ট্রিবিউশন ছিল আর কি, যেটা আমি কখনো ডিনাই করতে পারবো না। ইউ ক্যান প্রসিড। আচ্ছা, তো থ্যাংক ইউ আপুকে, যে আপু হচ্ছে আমাদের সাথে আছেন লাইভটিতে, এবং লাইভে যারা আছেন, যারা কমেন্টস করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এবং আশা করছি যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে এই কোশ্চেনটা কিন্তু আমার নিজের মনেও কোশ্চেন, এই কোশ্চেনটা আমিও হচ্ছে ভাইয়াকে করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে একজন অলরাউন্ডার হিসেবে হচ্ছে তিনি কিছু দিক নির্দেশনা চেয়েছেন, ইশতিয়াক প্রিমন ভাইয়া একটা মানে কিছু দিক নির্দেশনা চেয়েছেন, আপনি কিভাবে হচ্ছে এতগুলো সেগমেন্ট হচ্ছে একসাথে সামলান সেই সম্পর্কে তিনি কিছু হচ্ছে আইডিয়া চেয়েছেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় আমি খুব বড় কিছু করছি না, বাট আমি যেটা মানে আমার কাছে মনে হয় আমি যা করি আমার ভালো লাগে বলে করে ফেলি। আর ব্যাপারটা হচ্ছে কি, আমার আমার স্ট্রেংথ আর কি। আমি যদি সেটি কিছু করে থাকি তখন আপনাদের কাছে মনে হয় লাইক স্পেশালি কলেজিয়েটের যারা স্টুডেন্ট, যারা আমার জুনিয়র কলেজিয়েটের, প্রত্যেকের কাছে মনে হয় লাইক আমি অনেক বেশি কিছু করে ফেলছি। সো দ্যাট ইজ দ্য থিং, আসলে আমি যা করছি দিস থিংস আর সো অ্যাভারেজ। লাইক আমি যদি কালকে একটা সিটি স্কেচ করে বসি না, আর সেটা পোস্ট করি, তখন আপনাদের মানে আপনারা সেটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেন, লাইক আমার কাছে মনে হয় আমি অনেক ভালো একজন আর্টিস্ট আর কি। সো দ্যাট ইজ দ্য ব্যাপারটা হচ্ছে কি টোটালি মানে আমার যারা আমার ওয়েল উইশার আছেন, যারা আমাকে খুব পছন্দ করেন, স্পেশালি মাই ফ্রেন্ডস এন্ড জুনিয়র, তারা এমন ভাবে রিপ্রেজেন্ট করেন যে লাইক ব্যাপারগুলো আমি অনেক ভালোভাবে করছি। নাথিং লাইক দ্যাট, আমার ভালো লাগে বলে আমি অনেক কিছু করি। সো অনেক সাম অফ দেম আর শিটি, সাম অফ দেম আর প্রবাবলি গুড, বাট বাট দ্যাট ইজ দ্য থিং, যে আপনাদের কারণেই আমার কাছে মনে হয় যে লাইক আমি ব্যাপারগুলো প্রপারলি করছি আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে যখন মানে লাইক আমরা যখন একটা জিনিস করে ফেলি, তখন রেস্ট অফ থিংস আমাদের কাছে অনেক ইজি হয়ে যায়। লাইক যেমন আমি একটা খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যেমন আপনারা অনেকেই জিয়া বাইকে চিনেন, যিনি হচ্ছে সোনামহিনের বেসিস্ট। সো হি ইজ আ ভেরি গুড বেসিস্ট। তো উনি হচ্ছে লাস্ট বইমেলাতে একটা বুক পাবলিশ করেছেন ওনার লিরিক্স দিয়ে। সো ওনার কাছে বুক পাবলিশ করাটা অনেকটা ইজিয়ার ছিল দেন র্যান্ডম পিপলস, কারণ ওনার অলরেডি একটা ফলোয়ার ছিল, ওনার ফলোয়ার্স আছেন, ওনার ফ্যান্স আছেন। এই ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন একটা জিনিস পারফেক্টলি করে ফেলি তখন আমরা একটা ফিক্সড ওয়েল উইশার্স থেকে যায়। আমরা যখন বাকি যে জিনিসগুলোতে যখন প্রসিড করি, ওই ফিক্সড
ওয়েল উইশার্স আমাদের জন্য অনেক পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলে। লাইক আমি পার্সোনালি নিজেকে একজন রাইটার বলতে পছন্দ করি, যদি আমি একজন আমার কাছে মনে হয় যে আমি একজন আসলেই খুব ভালো রাইটার কি আমি জানি না, খুব ভালো না, আমি ডেফিনেটলি ভালো রাইটার না, বাট আমার ভালো লাগে নিজেকে রাইটার বলতে। তো ওই পোর্শন থেকে যখন আমার লেখালেখি যারা পছন্দ করেন, 2 4 5 জন যারা আমার লেখালেখি পছন্দ করেন, ওনারা, আমি যদি কালকে পেইন্টিং করি ওনারা ডেফিনেটলি সাপোর্ট করবেন, আমি যদি পরশু মিউজিক করি ডেফিনেটলি ওনারা সাপোর্ট করবেন, আমি যদি ফটোগ্রাফি করি ওনারা সাপোর্ট করবেন, কারণ ওনারা আমাকে পছন্দ করতে শুরু করেছেন। সো একটা ব্যাপার, যখন আমরা পারফেক্টলি করতে শুরু করি, আমরা যেই ওয়েল উইশার্স গুলো পাই, সেই ওয়েল উইশার্স গুলো আমাদের জন্য পার্মানেন্ট হয়ে যায়। সো দ্যাট ইজ দ্য থিং। যেটা যেটা হচ্ছে ভাইয়া বলছিলেন যে হচ্ছে আমরা যখন কোনো কাজ করি তখন হচ্ছে ওই কাজটার সময় যে আমাদেরকে হচ্ছে অনেকে আমাদের সাথে থাকেন এবং অনেকে হচ্ছে আমাদেরকে যে গুড কমেন্টস গুলো দেন, তখনই হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে সেই ইন্সপিরেশনটা আসে যে আমরা হচ্ছে কিভাবে এগিয়ে যাব, এবং হচ্ছে ওই জিনিসটা আমাদেরকে হচ্ছে একটা অনেক বড় আপার হ্যান্ড দেয়, আমাদেরকে আরো এগিয়ে যেতে সাহায্য করে, যেটা হচ্ছে ভাইয়া বলছিলেন। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা কমেন্টে যদি একটু যাওয়ার চেষ্টা করি, মিফতাহুল ফেরদৌস ভাইয়া লিখেছেন, ভাইয়া অনেকদিন হলো ম্যাগাজিনটা পাবলিশ হয় না, নিউ যারা লেখালেখি বা অন্যান্য কালচারাল অ্যাক্টিভিটিস করে তারা তো এই সার্ভিসটা থেকে মানে হচ্ছে বিচ্যুত হচ্ছেন। যদিও স্কুলের কালচারাল ক্লাব তাদের জন্য এখন একটা নিউ প্ল্যাটফর্ম, তবু স্কুলের ম্যাগাজিনটা মিস করাটা তাদের উপর কতটুকু এবং কেমন এফেক্ট ফেলতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এই ক্ষেত্রে আমি মনে করি যে এই জিনিসটাকে বলে রেভলিউশন। রেভলিউশনের মাধ্যমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি, আগের ব্যাপারগুলো ডিস্ট্রয় হয়ে যায় এবং নতুন পোর্শনস আসে। আগে ম্যাগাজিন ছিল, কিন্তু আগে কলেজের কালচারাল ক্লাব ছিল না, রাইট? সো আগে যারা ম্যাগাজিনের থ্রুতে ফ্যাসিলিটি পেত, এখন তারা কলেজ কালচারাল ক্লাবের থ্রুতে হয়তো ফ্যাসিলিটি পাবে। সো আমি এক্সপেক্ট করব আপনাদের ক্লাবের থ্রুতে প্রতি বছর একটা ম্যাগাজিন যদি পাবলিশ করা সম্ভব হয়, দ্যাট উড বি হিউজ। আর আপনারা যেভাবে প্রসিড করছেন, আমার কাছে মনে হয় এটা আসলে কোনো ব্যাপার হবে না আপনাদের জন্য, কারণ আপনাদের প্রত্যেকটা কারিকুলাম, প্রত্যেকটা অ্যাক্টিভিটি আসলেই প্রশংসার দাবিদার আর কি। থ্যাংক ইউ ভাইয়া আমাদের কলেজ কালচারাল ক্লাবকে নিয়ে কিছু ভালো কিছু বলার জন্য। আমরা অবশ্যই চেষ্টা করি আমাদের দিক থেকে যতটা হচ্ছে দেওয়া যায় এবং যতটা যতটা হচ্ছে যতটা করা যায় ততটা হচ্ছে আমরা ট্রাই করি। সোম কমেন্টে হচ্ছে অনেকে লিখেছেন যে অনেকে হচ্ছে কমেন্টস করছেন। একজন লিখেছেন যে তারা সমুদ্রের পাশে বসে হচ্ছে আপনার লাইভ দেখছেন, তারা খুবই উপভোগ উপভোগ করছেন আমাদের লাইভটিকে। আচ্ছা, আচ্ছা, কলেজে সঙ্গীর পাশে বসে যিনি লিখছেন, যিনি দেখছেন, সে হচ্ছে আমার বোন, যার কথা আমি বলছিলাম। আমার আপু, আমার ফুল ফ্যামিলি হচ্ছে বাজারে এখন, আমার আম্মু সহ। তো হ্যাঁ, ওনাদের ব্যাপার তো আমি বলেছি অলরেডি। জি জি ভাইয়া, আপনার ফ্যামিলির সবাইকে অনেক ধন্যবাদ যে তিনি আমাদের লাইভ দেখছেন। এবং সবাইকে আবার বলে রাখি, আমরা আছি কলেজের কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত আলাপচারিতা পর্ব 7-এ। আপনারা আমাদের সাথে আছেন বিশিষ্ট লেখক আইমান সিদ্দিকী ভাইয়া, এবং আপনারা সবাই আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত রয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আশা করছি যে আপনারা হচ্ছেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের হচ্ছে আমাদের কার্যক্রমগুলোতে হচ্ছে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। আচ্ছা, যে কলেজেস কালচারাল ক্লাব থেকে একটি কোশ্চেন এসেছে, ভাইয়া বর্তমানে মানুষের সাহিত্যের সাথে যোগাযোগটা হচ্ছে অনেকটুকু কমে গিয়েছে, এই যোগাযোগটা ফিরিয়ে আনা যায় কিভাবে? প্রশ্ন হলো ভাইয়ার কাছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার মনে হয় যে যাই কিছু হয় সবচেয়ে ভালোর জন্যই হয়। লাইক একটা সময় ছিল যে সকালবেলা নিউজ পেপার না পড়লে আমাদের দিন কাটতো না, এখন আমরা স্মার্টফোন খুললেই দেখা যায় আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। সো ওই পোর্শন থেকে যদি সবার কাছে মনে হয় যে লাইক সাহিত্য কোনো ভ্যালু ক্যারি করে না, আফটার দ্য ডে এটা মানে এটা হারিয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা যারা সাহিত্যকে পছন্দ করি, সাহিত্যকে ভালোবাসি, আমাদের যদি মনে হয় যে এটা ইম্প্যাক্ট ফেলে একটা সোসাইটিতে, একটা দেশে, একটা আমাদের পুরো পৃথিবীতে, আমাদের এটাকে বাঁচানোর জন্য সবসময় চেষ্টা করতে হবে। এই জন্য এটা করতে হবে, ফার্স্ট অফ অল যারা নতুন সাহিত্যিক, নতুন লেখালেখি করছেন তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে যাদের বই পাবলিশ হয়েছে তাদের বই পারচেজ করতে হবে, যারা সোশ্যাল মিডিয়াতে লিখছে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কন্টেন্ট পড়েছি, আমাদের কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আমরা তাকে জানাইনি। তো তার কাছে মনে হচ্ছে যে না, ব্যাপারটা আসলে আমি অনেক শিটি লেগেছে, তাই আমার ফ্রেন্ডরা কোনো রেসপন্স করছে না।
তো যখন আমরা তার অ্যাক্টিভিটির জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করবো, সেটা একটা হিউজ ইন্সপিরেশন দিবে, হিউজ ইন্সপিরেশন ডেফিনেটলি দিবে, এরপর একটা পজিটিভ ইনফ্লুয়েন্স রাখবে প্রসিড করার জন্য আর কি। জি, ধন্যবাদ ভাইয়া। যেটা ভাইয়া বলছিলেন যে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে হচ্ছে আমাদের সাহিত্যের যে এখন অংশটা, সেই অংশটা কিন্তু তখনই হচ্ছে বিনষ্ট হয়ে যাবে না, বা তখনই হচ্ছে এগিয়ে যাওয়ার একটা যে আপার হ্যান্ডটা পাবে তখনই, যখন হচ্ছে নতুন যে সাহিত্যিক গুলা বা নতুন যে মানুষগুলো হচ্ছে লেখালেখি করছেন, বা নতুন যে মানুষগুলো সাহিত্যকে ভালোবাসতে শিখছেন, তাদেরকে যখন আমরা হচ্ছে সাপোর্ট করব, তাদের লেখাগুলোকে যখন আমরা পড়বো, তাদেরকে যখন আমরা তাদের লেখাগুলোর প্রবলেম গুলো শো করবো, তাদের লেখাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় বলবো, এবং তাদের পাশে দাঁড়াবো, তখনই কিন্তু হচ্ছে আমাদের সাহিত্যটা আরো বেশি এগিয়ে যেতে পারবে বলে হচ্ছে ভাইয়া বলছিলেন। সো আরো অনেক কমেন্টস এসেছে এবং অনেক ভালোবাসা এসেছে ভাইয়ার জন্য। আচ্ছা, এই আহ ব্যাপারে আরো একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি পার্সোনালি খুবই চেষ্টা করি যে আমার ফ্রেন্ডদের মধ্যে, আমার জুনিয়রদের মধ্যে যারা লিটারেচারের সাথে কানেক্টেড, তাদেরকে তাদেরকে পজিটিভলি সাপোর্ট করা, তাদেরকে পজিটিভলি হেল্প করার। সো যারা আছেন না যে লেখালেখি করছেন, বা বা, কাউকে দেখাতে যাচ্ছেন যে আহ, আসলে আমার লেখালেখি কেমন হচ্ছে বা এনিথিং, আমি হচ্ছে আমি চেষ্টা করি খুবই অনেস্ট রিভিউ দেওয়ার। এবং আহ, আমি জানি না আমি কতটুকু ভ্যালিউ আসলেই একটা মানুষের কন্টেন্টে ভ্যালিউ ক্যারি করি, কিন্তু যদি কেউ মনে করেন যে আমার কাছে আমাকে পাঠানো উচিত, আমি প্রত্যেক জনেরই মেসেজ রিপ্লাই করার চেষ্টা করি। ইভেন ইফ দেখা যায় অনেকে আউট অফ ইন্ডিয়া মেসেজ করেন, আমি প্রত্যেক দিন প্রায় সময়ই মেসেজ রিকোয়েস্ট চেক করে প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করি। কারণ আমি মনে করি যখন আমি কাউকে সাপোর্ট করব, তখনই ডেফিনেটলি আমি যখন সাপোর্ট এক্সপেক্ট করব সেই সাপোর্টটা পাবো। জি, দেখছি আমরা এখানে ভাইয়া যেটা কোয়েশ্চেনে বলছিলেন যে আপনাদের জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে সেটা হচ্ছে যে যখন হচ্ছে আমরা হচ্ছে নতুন জেনারেশন বা নতুন যারা লিটারেচার নিয়ে হচ্ছে কাজ করছেন, তাদেরকে যখন আমরা সাপোর্ট দিব, তখন হচ্ছে দিন শেষে এমন একটা পর্যায়ে যখন আমরা সাপোর্ট এক্সপেক্ট করব, তখন আমরাও হচ্ছে সাপোর্টটা পাবো। ভাইয়া হচ্ছে যে জিনিসটা বলছিলেন। সো অনেকে হচ্ছে ভাইয়ার কাছে দোয়াও চেয়েছেন। আশা করছি হচ্ছে ভাইয়া আমাদের সাথে আছেন এবং তিনি অবশ্যই আমাদের পাশে থাকবেন সব সময়। তিনি যেটা বললেন, তিনি সব সময় সবাইকে সাহায্য করে যাওয়ার প্রচেষ্টা নিয়ে এগিয়ে যান। এবং এখানে অনেকেই হচ্ছে অনেক কমেন্টস করেছেন, বাট সময় স্বল্পতার কারণে সবার কমেন্টস হয়তো পড়ে মানে পড়া হয়ে উঠছে না। বাট যদি পড়তে পারতাম খুবই খুশি হতাম। সবার কমেন্টস গুলো যদি ভাইকে পড়ে শোনাতে পারতাম অবশ্যই খুবই খুশি হতাম। বাট সময় স্বল্পতা, কিছুই করার নেই। আমি একটু আনাস ফয়সালকে ফ্লোর দিচ্ছিলাম। হ্যাঁ, আমরা এখানে দেখছি অনেক আপনার পাঠকরা অনেক কমেন্ট করছে যে মানে আগামী কোনো বই পাচ্ছি নাকি আমরা। হ্যাঁ, ডেফিনেটলি আমার নেক্সট যে নোভেলটা আছে সেই নোভেলটা প্রায় লেখা শেষ, কিন্তু প্যান্ডেমিকের জন্য আমি জানি না আসলে পাবলিশ করা হবে কিনা। কিন্তু আমি পার্সোনালি খুব বেশি ইন্টারেস্টেড নেক্সট বই মেলাতে আমার বুক পাবলিশ করার ক্ষেত্রে আর কি। আমার বুকটার হয়তো প্রবাবলি নাম হবে ম্যাক্রোফিলিয়া, যেটা হচ্ছে আহ, একটা খুবই রেয়ার ডিজিজ কাইন্ডা, যেটা একটা সাইকোলজিক্যাল ডিজিজ, এবং যেটার সম্পর্কে আমার মনে হয় যে সবার জানা উচিত। তো আমার কাছে মনে হয় আমার নেক্সট নোভেল অনেক থ্রিলিং হবে, মানে আমি আমি এক্সপেক্ট করছি মানুষের কাছে অনেক ভালো লাগবে। আর বাকিটা তো ডেফিনেটলি যারা বই পড়েন, যারা পাঠক আছেন, ওনারাই ডিসাইড করবেন যে আসলে ভালো হচ্ছে নাকি সেটা হচ্ছে। আমরা পাঠকের অধীর অপেক্ষায় বসে থাকবো বইটার। ভাইয়া মানে যখন ওই যে কমেন্টের কথা শুনছিলাম যে অলরাউন্ডার ভাইয়ার, আপনি কিন্তু মানে থার্ড স্মাইল নামে একটা অর্গানাইজেশন নিয়ে কাজ করছেন, যে আপনি খেটে খাওয়া মানুষদের মুখে হাসি ফোটাতে, যদি মানে আসলেই যে খেটে খাওয়া মানুষদের মুখে হাসি ফোটানোটা একটা আনন্দের, তার অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, থার্ড স্মাইলের আইডিওলজিটা আমি শেয়ার করতে সবসময় খুব পছন্দ করি। থার্ড স্মাইলের যে আমাদের এই ফাউন্ডেশনটা শুরু করার যে আইডিওলজিটা ছিল, আমি সবসময় পছন্দ করি এর ব্যাপারে বলতে। মানে আমার কাছে একটা ইন্টেনশন ছিল, লাইক আমরা প্রত্যেকজন মানুষ
একজন মানুষের বাঁচানোর জন্য 1 টাকা করে সেভ করবো ডেইলি। তো আমাদের ইন্টেনশন থাকবে আমরা একটা মাসে 3 জন মানুষকে সেলফ ডিপেন্ডেন্ট করার চেষ্টা করবো, তাই 3 জন মানুষের জন্য 3 টাকা করে সেভ করবো। এন্ড আফটার দ্যাট দেখা যাবে লাইক আমাদের যে সার্কেল আছে, দেখা যাচ্ছে 100 জন ফ্রেন্ড বা হোয়াট এভার, সবাই যদি ডেইলি একটা মিনিমাম অ্যামাউন্ট করে আমরা সেভ করি, দেখা যাবে আফটার মান্থ আমি এক্সপেক্ট করছি 30,000 টাকার একটা ফান্ড আমরা পাচ্ছি। সো এই 30,000 টাকার ফান্ড আমরা ম্যাক্সিমাম সময় যেটা করে থাকি সেটা হচ্ছে কি আমরা বিভিন্ন জিনিস বিতরণ করে দেই, ঠিক না? দেখা যায় উইন্টার আমরা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউট করছি, দেন রেইন ডেতে রেইনকোট ডিস্ট্রিবিউট করছি, বা এই প্যান্ডেমিকে আমরা মাস্ক ডিস্ট্রিবিউট করেছি অর এনি হোয়াট। তো এটা করি, অথবা কি করি আমরা অর্থ দান করি। তো আমার কাছে মনে হতো যে এটা ডেফিনেটলি ম্যান্ডেটরি, কিন্তু এটার পাশাপাশি আমার কাছে মনে হতো যে যে আমরা মানে আমাদের আহ, দেশের কথা যদি আমি চিন্তা করি, আমাদের দেশের অনেক মানুষ আছে যারা হচ্ছে যারা খেতে পায় না, এবং খেতে পায় না বলে হাত পাততে বাধ্য হয়। এখন একটা মানুষ যে খেতে পায় না, তার আসলে ব্ল্যাঙ্কেটের প্রয়োজন, অবশ্যই শীতের প্রয়োজন আছে, কিন্তু খাওয়ার প্রয়োজন আরো বেশি। তো আমাদের ইন্টেনশন ছিল ফাউন্ডেশনের যে আমরা থ্রু দ্যাট অর্গানাইজেশন প্রতি মাসে 3 জন মানুষকে সেলফ ডিপেন্ডেন্ট করার চেষ্টা করবো। লাইক 30,000 টাকা যদি আমরা ফান্ড পেয়ে থাকি, 10,000 টাকা করে 3টা রিক্সা কিনে দিলাম 3টা মানুষকে। সো দ্যাট 3টা মানুষ শুধু সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে তা না, 3টা মানুষের প্রত্যেকজনের ফ্যামিলিতে যদি 5 জন করে মেম্বার থেকে থাকে, ওই 5 জন মানুষের ভিক্ষাবৃত্তি থেকে সরে আসতে স্বইচ্ছায়, যদি ইচ্ছা থাকে তারা সরে আসতে পারছে। এবং এই 5 জন করে 15 জন যে মানুষগুলো তারা টোটালি সেলফ, তাদের ফ্যামিলি হচ্ছে আত্মনির্ভর হচ্ছে। এবং এটা হচ্ছে কি কন্টিনিউয়াস প্রসেস থাকে, যে এই মানুষগুলো ও চেষ্টা করবে যে তারা যেহেতু একটা অর্গানাইজেশনের থ্রুতে হেল্প পেয়েছে, তারাও অন্যদেরকে হেল্প করার নিয়তে প্রত্যেকদিন একটা মিনিমাম অ্যামাউন্ট সেভ করবে। আফটার দ্যাট দেখা যাবে একটা সময় আসে যখন আমাদের দেশে এমন কোনো মানুষ থাকবে না যারা টাকার অভাবে বা খাবারের অভাবে ভুগছে। প্রত্যেকের ঘরে যে 5টা মৌলিক অধিকার আছে, সেই 5টা মৌলিক অধিকার প্রত্যেকজন মানুষকে আমরা এনশিওর করতে পারবো। দ্যাট ওয়াজ দ্য আইডিওলজি। কিন্তু আমার ব্যস্ততার কারণে এবং আমাদের যে মেম্বাররা প্রায় সবাই হচ্ছে যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য খুব বেশি রাশে ছিলেন, যার কারণে অ্যাক্টিভিটিস আসলে অনেকটা স্লো হয়ে গিয়েছে। কিন্তু আমরা খুব আশাবাদী জানুয়ারি থেকে টোটালি একটা নতুন স্পিরিটে আপনাদের স্কুলের তানজিল যে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছে, হি ইজ জয়নিং আওয়ার অর্গানাইজেশন, এন্ড ইনশাআল্লাহ উই আর এক্সপেক্টিং যে খুব পজিটিভলি আমরা প্রোগ্রেস করতে পারবো। দ্যাট ইজ দ্য থিং। ভাই আমরা দেখতে পাচ্ছি মানে এখানে জানতে চাচ্ছে যে মানে থার্ড স্মাইলে যুক্ত হওয়ার প্রসিডিউরটা কি? আচ্ছা, আমরা জানুয়ারি থেকে যখন আমরা অর্গানাইজেশনটা রান করব, তখনই আমরা জানিয়ে দিব যে একটু কিভাবে আমাদের অর্গানাইজেশনে ডিরেক্টলি কানেক্ট হওয়া যাবে। সবাই প্রত্যেকের কন্ট্রিবিউশন, প্রত্যেকের কন্ট্রিবিউশন এবং কন্ট্রিবিউশন খুব দরকার হবে আমাদের ফাউন্ডেশনের জন্য। তবে এই কিছু প্রসিডিউর থাকে, কারণ ডেফিনেটলি আমরা যদি অনেক বড় টিম করে ফেলি, দেখা যাবে আমরা ঠিক মতো মেনটেন করতে পারছি না। তাই একটা 30 জন মেম্বার হয়তো একটা টিম থাকবে, এবং এই টিমে কিভাবে এই টিম মেম্বার কিভাবে হওয়া যায় সেই ব্যাপারে প্রসিডিউর আমরা যখন আমরা অর্গানাইজেশন অফিসিয়ালি রান করব তখন নিয়ে দিব। দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা ভাইয়া, মানে আপনার বইগুলো সম্পর্কে যদি কিছু বলতেন। আপনার নাইটমেয়ারের কাহিনীটা, মানে নাইটমেয়ারের পটভূমিটা বললেন, যে মানে অপসরি আর আপনার পুরস্কার বিজয়ী কালপ্রিট সম্পর্কে যদি কিছু বলতেন আর কি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বলি। আমার ফার্স্ট নোবেল যখন লঞ্চ হয়েছে, আফটার দ্যাট আমার কাছে ইট ওয়াজ লাইক টোটালি আ ড্রিম। এরপরে অগস্টে আমার বই হচ্ছে নন্দন কিশোরালয়ের থেকে ন্যাশনাল রিকগনিশন পেয়েছে। সরি, আমার ইন্টারনেট মেবি একটু সমস্যা করছিল। আচ্ছা, যাই হোক।
তো এরপরে আমার ফার্স্ট নোবেল যখন আমার কাছে এটা হিউজ একটা থিং ছিল যে আমার ফার্স্ট নোবেল ন্যাশনাল রিকগনিশন পেয়েছে। সো আফটার দ্যাট আমি সেকেন্ড নোবেলের জন্য প্রসিড করেছি। সেকেন্ড নোবেল আর সবচেয়ে বড় ব্যাপার ছিল আমার ফার্স্ট নোবেলে যারা গেস্ট ছিলেন প্রত্যেকেই আমাদের সমাজের খুবই ভ্যালুয়েবল পার্সনস। তো ওনার কাছে যখন আমার উপন্যাসটা শো হয়েছে, মানে ওনাদের কাছে যখন আমার উপন্যাসটা প্রেজেন্ট করেছে, আমার কাছে মনে হচ্ছিল যে মানে আমি অনেক বড় কিছু করে ফেলেছিলাম, যেটা আমাকে খুব পজিটিভ একটা ভাইব দিচ্ছিল। সো ওই ইন্টেনশন থেকে আমি সেকেন্ড নোবেল লঞ্চ করেছি। আর সেকেন্ড নোবেল লঞ্চিং ওয়াজ সো এফিশিয়েন্ট। সো মানে ফার্স্ট নোবেলের তুলনায় সেকেন্ড নোবেল লঞ্চিং ওয়াজ সো এফিশিয়েন্ট, মানে ধরতে গেলে খুব একটা স্ট্রাগল ছিল না সেকেন্ড নোবেলের সময়ে। এরপর থার্ড নোবেলটা হচ্ছে কাইন্ড অফ লঞ্চিং এর জন্য কোনো ইস্যুই ছিল না, বাট আমি চেষ্টা করেছি একটা হিউজ গ্যাপ দিয়ে আগের দুটো উপন্যাসে যে ইম্যাচুরিটি ছিল সেই ইম্যাচুরিটি গুলো থেকে সরে এসে একটু ম্যাচিউর একটা বুক পাবলিশ করার চেষ্টা করেছি, একটা থ্রিলার একটা বুক পাবলিশ করার চেষ্টা করেছি। এবং এই বইটা পুরো বইমেলা জুড়ে ছিল। আফটার দ্যাট আমি যখন প্যান্ডেমিকের সময় আমি বইটার একটা পিডিএফ ফাইল করে রেখেছি, যাতে যারা হার্ড কপি কালেক্ট করতে পারছিলেন না তাদের কাছে যাতে আমি বইটি পৌঁছে দিতে পারি। এবং পিডিএফ কপি আমার কাছে এখনো আছে। সো যারা এখন আজকে লাইভ দেখার পর যাদের কাছে মনে হচ্ছে যে লাইক আমার উপন্যাস ওনারা পড়তে পছন্দ করবেন, আমাকে মেসেজ দিতে পারেন, আমি ডেফিনেটলি আমার বই ফরওয়ার্ড করবো। বাট মেক শিওর যে আপনি পড়ার পরে রিভিউ দিচ্ছেন, কারণ রিভিউ দিলে হয় কি আমি বুঝতে পারি যে আসলে আমার ভুলটা কোন দিকে ছিল, অথবা আমি আসলে ভালো লিখছি কিনা। তো এটা প্রত্যেকটা রাইটারের, প্রত্যেকটা আর্টিস্টের যারা যে সেগমেন্টেই কন্ট্রিবিউট করছেন, প্রত্যেক আর্টিস্টকে যখন আমরা তাদের কাজের পজিটিভ অর অনেস্টলি নেগেটিভ রিভিউ দেই, সেটা অনেক বেশি ইম্প্যাক্ট রাখে আমি মনে করি। জি। ভাইয়া যেটা হচ্ছে আমাদেরকে বলছিলেন যে যখন হচ্ছে আহ আমরা আমরা যখন কোনো কিছু দিই বা কোনো কন্টেন্ট হচ্ছে যখন ক্রিয়েট করি বা লঞ্চ করি, তখন সেই জিনিসটাতে হচ্ছে অবভিয়াসলি কিছু ব্যাড কমেন্টস থাকবে এবং কিছু গুড কমেন্টস থাকবে। এবং ওই গুড কমেন্টস গুলো আমাদের জন্য যেমন একটা হচ্ছে আপার হ্যান্ড থাকবে, যেমন আমাদের একটা বুস্ট আপ দিবে আমরা যাতে নেক্সট আরো ভালো কিছু করতে পারি। পাশাপাশি ওই নেগেটিভ কমেন্টস গুলো কিন্তু আমাদেরকে হচ্ছে সেই জিনিসটা বুঝিয়ে দিবে যে কোন জায়গাগুলোতে আমাদের ভুলগুলো ছিল, এবং সেই জায়গাগুলো থেকে হচ্ছে আমরা শিক্ষা নিয়ে নেক্সট মানে যে নেক্সট কন্টেন্টটা থাকবে সেখানে যাতে কোনো প্রবলেম না হয়, সেখানে এই ভুলগুলো না থাকে, আমরা সেই জিনিসটা করতে পারবো। আর আমরা হচ্ছে ভাইয়ার লাইফে যে সবগুলো কাহিনী শুনলাম বা যতটুকু শুনতে পেরেছি, সময়ের কারণে হয়তো ভাইয়ার অনেকগুলো কথা হচ্ছে আমরা শুনতে পারিনি, বা যা শুনতে পেরেছি তা থেকে যা বুঝলাম, ভাইয়া হচ্ছে প্রতিটা জিনিসে খুবই হচ্ছে ইন্টারেস্ট দেখিয়েছেন, এবং তার লাইফে প্রতিটা জিনিসে তিনি হচ্ছে ইন্টারেস্ট মানে এই জিনিসটা রেখেছেন বলেই কিন্তু তিনি হচ্ছে ওই জায়গাটা নিয়ে বেশি এগিয়ে যেতে পেরেছেন, যা হচ্ছে আমরা তার কথা শুনে বুঝতে পেরেছি। আচ্ছা, আমি অলদো হচ্ছে কমেন্ট রিড আউট করা শেষ করে দিয়েছি, বাট এই কমেন্টটা আসলে প্রশ্ন হিসেবে আনতে চাচ্ছি এখান থেকে, আমার থেকে, নিজের থেকেও। সেটা হচ্ছে একজন প্রশ্ন করেছেন যে ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরে নিউবি যারা স্টুডেন্ট থাকা অবস্থায় স্টার্টআপ হিসেবে করতে চাচ্ছে, তাদের জন্য যদি কোনো সাজেশন দিতেন, অ্যাজ আপনার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরে যারা স্পেশালি যে কোনো ইনিশিয়েটিভের ক্ষেত্রে আমি বলতাম, কিন্তু যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্টের কথা জিজ্ঞেস করেছে সেই ক্ষেত্রে আমি আমার পয়েন্ট অফ ভিউ আমি শেয়ার করতে পছন্দ করবো অবশ্যই। সেটা হচ্ছে লাইক ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরে যখন আমরা ইনিশিয়েটিভ নিতে ইচ্ছা বোধ করি, তখন আমার ফার্স্টে ফিক্স করতে হবে আমি যে কোন সেগমেন্টে আমার ফার্মটা এস্টাবলিশ করতে যাচ্ছি। যে কোনো এক সেগমেন্টে ফোকাস করে ইভেন্টটা ইনিশিয়ালি রান করা উচিত, এদার কর্পোরেট ইভেন্টস অর ওয়েডিং ইভেন্টস অর মানে ইভেন্টের অনেকগুলো সেগমেন্ট, কিন্তু লাইক ডেকোর কিন্তু আগে সবচেয়ে বেশি কানেক্টেড ছিল কনসার্টে। কলেজিয়েটের ব্যাক টু ব্যাক সবগুলো কনসার্ট কিন্তু র্যাগ ইভেন্ট কিন্তু ডেকোরই করেছে, রাইট? এবং আমরা এখন ডিসাইড করেছি যে আমরা কনসার্ট এবং মিউজিক সেগমেন্ট থেকে টোটালি সরে আসবো এবং ওয়েডিং এন্ড কর্পোরেট ইভেন্টে ফোকাস করব। তো ফার্স্ট থিং ইজ লাইক আমাদের ফিক্স করতে হবে যে আমরা কোন টাইপ অফ ইভেন্টে কাজ করতে চাচ্ছি। দেন সেকেন্ডলি আমাদের ফিক্স করতে হবে যে এই আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি সেগুলোর সোর্স কি, সেগুলোর আমাদের লেজিট সোর্স জানতে হবে। যে কোনো বিজনেসের দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে আমি থ্রু থার্ড পার্টি কোনো একটা কাজ করে ফেলবো,
যেটা হচ্ছে ওয়ার্স্ট কাইন্ড অফ বিজনেস। আর একটা হচ্ছে কি আমি সোর্স গুলো গ্যাদার করবো, যতই কষ্ট হোক বা যতই সময় লাগুক। সো যখন আমি সোর্স গুলো কালেক্ট করে ফেলতে পারবো, তখন আমার কাছে যে কোনো বিজনেসই এফিশিয়েন্ট হবে। সো ফার্স্ট থিং ইজ আমার ফিক্স করতে হবে আমি হুইচ কাইন্ড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম করতে চাচ্ছি, কোনটাতে আমি বেশি ফোকাস করবো। সেকেন্ড হচ্ছে কি আমার যে ফার্মটা আমি করছি সেটার যে জিনিসগুলো দরকার সেগুলো সোর্স কি। এরপর থার্ড অ্যান্ড মেইন থিং ইজ নেটওয়ার্কিং। আমি যে বিজনেসই করি, যাই কিছু করি, আমার নেটওয়ার্কিং যখন ভালো, আমার যখন একটা ভালো সার্কেল আছে, আমি সবগুলো সবচেয়ে ভালোভাবে করতে পারবো। সবগুলোর একটা পজিটিভ একটা ভাইব পাবো, সবগুলো খুব পজিটিভলি গ্রো করবে। সো তাই এটার কথা মাথায় রেখে আমরা সবসময় চেষ্টা করতে হবে যে সবার সাথে হাম্বলি বিহেভ করার, পোলাইটলি বিহেভ করার, তারপরে লাইক খুব পজিটিভলি সবাইকে ট্রিট করার। এটা হচ্ছে আমাদের যে কোনো প্রফেশনে আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প দেয়। আমি পার্সোনালি নিজে চেষ্টা করি, নিজে মেনটেন করার চেষ্টা করি যে যার সাথে দেখা হয় আমি পোলাইটলি ট্রিট করার চেষ্টা করি। কারণ আমি যখন পোলাইটলি ট্রিট করি আমি তখন পোলাইট বিহেভিয়ার এক্সপেক্ট করতে পারি। দ্যাট ইজ দ্য থিং। থ্যাংক ইউ ভাইয়া, যে তিনি হচ্ছেন ইভেন্ট ম্যানেজমেন্টে যারা নিউবি বা যারা নতুন নতুন শুরু করছেন তাদের জন্য কিছু উপদেশ দিলেন, যেটা হচ্ছে অবভিয়াসলি তাদেরকে অনেক হেল্প করবে অ্যাজ তারা নিউ, তারা হচ্ছে কিভাবে তাদের স্টার্টটা করবে, কিভাবে হচ্ছে যেটা বলছিলাম যে প্রতিটা কাজ শুরুর আগে রাইট স্টেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাজ রাইট স্টেপটা নিলেই হচ্ছে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, অলদো হচ্ছে ভুলগুলো থেকে আপনি আহ শিক্ষা নিতে পারেন। সো এই জায়গা থেকে হচ্ছে যে মানে অবশ্য আমরা ভুল জিনিসগুলো থেকে হচ্ছে শিক্ষা নিব এবং হচ্ছে যে ভালো কমেন্টস গুলো পাবো সেগুলো নিয়ে হচ্ছে এগিয়ে যাব। আমরা আজকে আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন কলেজেস কালচারাল ক্লাব কর্তৃক হ্যাঁ, আয়োজিত আমারও পর্ব 7, আলাপচারিতা পর্ব 7। ডিসকানেক্ট হতে হবে কারণ আমার ফোন, মাই ফোন ইজ রানিং আউট অফ চার্জ। অবশ্যই ভাই, আমি এখনই শেষ করে দিচ্ছি। এতক্ষণ দেখছিলেন আলাপচারিতা পর্ব 7 এবং সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আশা করছি আমাদের পরবর্তী যে আলাপচারিতা পর্বগুলো থাকবে সেগুলো তো আপনারা আমাদের সাথে থাকবেন। এই বলে আমি তানভীর আলম ফাহিম বিদায় নিচ্ছি আপনাদের থেকে, আর যাচ্ছি, তবে আবার ফিরে আসবো নতুন কোনো আমাদের পরিচিত মানুষদের সাথে, আপনাদের সাথে পরিচয় করে দিব তাদের সাথে, এবং হাসি মজা আড্ডায় কমেন্টে তাদের আপনাদের থেকে কমেন্ট নিয়ে তার সাথে কথাবার্তা বলে আবারও হচ্ছে আমরা সময় কাটাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ এ গ্রেট টাইম। আমার খুব ভালো লেগেছে, আশা করি যারা ছিলেন এনজয় করেছেন। দ্যাট ইজ দ্য থিং। থ্যাংক ইউ সো মাচ।